আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো আমরা দেখতে দেখতে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই চ্যাপ্টারটার একদম শেষের দিকে চলে আসছে। আজকে আমাদের 8 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসটার মাধ্যমেই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই চ্যাপ্টারটা একাডেমিক অ্যাডমিশন দুটার জন্যই একদম পুরোপুরি কভার হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের মোটামুটি অলরেডি শেষ। এরপরেও আমরা কিছু এক্সট্রা টপিক আজকের পর্বে দেখব। তো আগের মতোই আমি এক্সপেক্ট করব তোমরা আগের 7টা পর্ব খুব ভালো করে দেখে আসছো। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। তো বিপরীত ম্যাট্রিক্স আগে একবার আমরা পড়ছিলাম, তাই না? আমরা কি পড়ছিলাম? একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার বিপরীত ম্যাট্রিক্স কেমনে বের করে, আমরা বের করার প্রসেসটা শিখছিলাম। কিন্তু তখন বলছিলাম যে বিপরীত ম্যাট্রিক্স আসলে কি, এটা দিয়ে কি বোঝায়, এটার কনসেপ্টটা কি, সেটা কিন্তু আমরা এখনো দেখি নাই। সেটাই আজকের পর্বে দেখবো। তো বিপরীত ম্যাট্রিক্স কেমনে বের করতে হয় এইটা আমরা সবাই জানি। তো তোমরা আসলেই জানো কিনা সেটার জন্য এই অঙ্কটা একটু করো এখন। এই অঙ্কটা করে তারপর প্রসিড করবা। এটা কিন্তু আমি আগে করাইছি, এরপরেও তোমরা জাস্ট তোমাদের কনসেপ্টটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য একবার করো। তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয়। কেমন যেন করতাম? একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য আমরা যেটা করতাম, ওই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতাম, তাই না? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতাম। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সটা নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করলেই কি আমরা ওই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যেতাম। তো এটা একটু করে ফেলো, এটা সবাই একটু করে ফেলো। ওকে, তো আশা করি সবাই করতে পারছো। পজ করে সবাই একটু করে ফেলো। এখন আমরা দেখব যে বিপরীত ম্যাট্রিক্স ব্যাপারটা আসলে কি। এটা বোঝার জন্য আমাদের সংখ্যার সাথে একটু জিনিসপত্র শিখে আসতে হবে। গুণের অভেদক এই টার্মটা শুনছ? না শুনলেও অসুবিধা নেই, তোমরা যখন সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার পড়ব বাস্তব সংখ্যা, এই জিনিসটা পড়বা। গুণের অভেদক, গুণের অভেদক। ধরো আমাদের একটা বাস্তব সংখ্যা, ধরো আমাদের একটা বাস্তব সংখ্যা হচ্ছে এ। ধরো আমাদের কাছে একটা বাস্তব সংখ্যা আছে এ। এখন আমি তোমাকে বললাম এই বাস্তব সংখ্যাটার সাথে আমি এমন কিছু একটা গুণ করব, এমন কিছু একটা গুণ করব যাতে করে গুণফল ওই বাস্তব সংখ্যাটাই হয়। একটা বাস্তব সংখ্যা আছে, এই বাস্তব সংখ্যাটার সাথে এমন কিছু একটা গুণ করব যাতে গুণফলটা ওই বাস্তব সংখ্যাটাই হয়। কি গুণ করতে হবে? 1 গুণ করতে হবে, তাই না? এই যে 1, এইটাকেই বলা হয় গুণের অভেদক। এটাকে কি বলা হচ্ছে? গুণের অভেদক। অর্থাৎ কোন একটা বাস্তব সংখ্যার সাথে তুমি যেই জিনিসটা গুণ করলে সেই বাস্তব সংখ্যাটাই পাওয়া যায়, সেটাকে বলা হয় গুণের অভেদক। বুঝতে তো গেল? তো সংখ্যার ক্ষেত্রে গুণের অভেদক কি? 1। এখন ঠিক সেম ভাবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম কিছু একটা আছে। ধরো আমাদের কাছে একটা ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্স, আমাদের কাছে একটা ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্স। আমি তোমাকে বললাম এই এ ম্যাট্রিক্সটার সাথে তুমি কিছু একটা গুণ করবা যাতে গুণফল এ ম্যাট্রিক্সই পাওয়া যায়। এ ম্যাট্রিক্সটার সাথে কিছু একটা গুণ করবা যাতে গুণফল এ ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। ওই যে কিছু একটা গুণ করতেছো, এটা কি বলা হয়? ম্যাট্রিক্স গুণের অভেদক বা অভেদক ম্যাট্রিক্স। এর সাথে কি গুণ করলে এ পাওয়া যাবে? অভেদক ম্যাট্রিক্স না? যে কোনো কিছুর সাথে অভেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে সেটাই তো পাওয়া যায়। ওখান থেকেই আসছে কি নামটা, অভেদক ম্যাট্রিক্স, গুণের অভেদক ম্যাট্রিক্স, গুণের অভেদক বা অভেদক ম্যাট্রিক্স। এটা আসলে খুব ইজিলি কিন্তু প্রুফ করা যায়। ফর এক্সাম্পল তুমি যদি খেয়াল করো, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা একটা ম্যাট্রিক্স। এটা ধরো এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার সাথে তুমি যদি একটা অভেদক ম্যাট্রিক্স বা এই জিনিসটা গুণ করো, তুমি গুণ করে দেখবা আমাদের গুণফলটা এক্স্যাক্টলি লেফট সাইডের যে ম্যাট্রিক্স অর্থাৎ এই ম্যাট্রিক্সটা সমান হবে। তুমি একটু গুণ করে দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই। এই যে আই ম্যাট্রিক্সটা, এটাকে বলা হয় ম্যাট্রিক্স গুণের অভেদক বা অভেদক ম্যাট্রিক্স। বোঝা গেল? যোগের ক্ষেত্রেও অভেদক বলে একটা ব্যাপার আছে, বাট আপাতত আমরা ওটাই যাচ্ছি না, আমরা শুধুমাত্র গুণ নিয়েই থাকবো। তো অভেদক এই ব্যাপারটা আশা করি বোঝা গেছে। বাস্তব সংখ্যার ক্ষেত্রে গুণের অভেদক হচ্ছে 1, ম্যাট্রিক্সের ক্ষেত্রে অভেদক হচ্ছে এই ম্যাট্রিক্সটা, যেটা বলা হয় অভেদক ম্যাট্রিক্স বা আই বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যে কোনো ম্যাট্রিক্সকে তুমি যদি আই দিয়ে গুণ করো, যে কোনো ম্যাট্রিক্স বলতে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, ওই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, তাহলে গুণফল কি ওটাই থাকবে। ঠিক আছে, তো অভেদক বোঝা গেলে এখন আমরা পরবর্তী কনসেপ্টে যাব, সেটা হচ্ছে গুণের বিপরীতক।
গুণের বিপরীতক। তো প্রথমত আবার আমরা সংখ্যার ক্ষেত্রে চলে আসি। আমাদের কাছে একটা সংখ্যা আছে a। আমি তোমাকে বললাম a এর সাথে এমন কিছু একটা গুণ করবা যাতে গুণফলটা গুণের অভেদক পাওয়া যায়। বুঝছো? আবার বলি, তুমি a এর সাথে এমন কিছু একটা গুণ করবা যাতে গুণফলটা গুণের অভেদক হয়। এই যে 1 এর পরিচয় কিন্তু গুণের অভেদক। কি গুণ করতে হবে? 1/a না? তাই তো, কোন একটা সংখ্যার সাথে তুমি যেটা গুণ করলে গুণফলটা গুণের অভেদক হয়ে যাবে, সেটাকে বলা হয় ওই সংখ্যাটার বিপরীতক। অর্থাৎ a এর বিপরীতক কি হবে? 1/a। ঠিক সেম ভাবে তুমি চিন্তা করো তো, 1/a এর সাথে তুমি কি গুণ করলে গুণের অভেদক পাওয়া যাবে? এই তো, তাই না? তার মানে এই যে a আর 1/a তারা কিন্তু একে অপরের বিপরীতক। অর্থাৎ a এর বিপরীতক হচ্ছে 1/a, আবার 1/a এর বিপরীতক হচ্ছে a। একদমই কমন সেন্স। তুমি a রে উল্টাইলে 1/a পাবা, 1/a রে উল্টাইলে কি আবার a পাবা। যে চিন্তা করো, 2 কে উল্টাইলে কি পাবা? হাফ কে উল্টাও 2 পাবা। বুঝা গেল? তো আমরা কি দেখলাম? এটা হচ্ছে গুণের বিপরীতক। বিপরীতক বলতে ওই ইনভার্সটা বোঝায়। সংখ্যার ক্ষেত্রে গুণের বিপরীতক। এখন দেখবো ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণের বিপরীতক। আশা করি কাহিনীটা বুঝতে পারতেছো। আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্স। এখন এই যে এ ম্যাট্রিক্সটার সাথে এমন কিছু একটা গুণ করতে হবে যাতে গুণফলটা ম্যাট্রিক্সের অভেদক হয়, ম্যাট্রিক্স গুণের অভেদক হয়। তো ম্যাট্রিক্স গুণের অভেদক কি? আই না? বুঝছো? এই যে ব্র্যাকেটের মধ্যে যেই জিনিসটা, সেটাকেই বলা হয় এ এর বিপরীতক, এ ম্যাট্রিক্সটার বিপরীতক বা এ এর বিপরীত ম্যাট্রিক্স। বুঝাতে পারলাম? তার মানে এইখানে কি এ ইনভার্স। বুঝছি? ঠিক সেম ভাবে তুমি এটাও বলতে পারো, এ ইনভার্সের সাথে তুমি এমন একটা ম্যাট্রিক্স গুণ করবা যাতে করে গুণফলটা আমাদের অভেদক ম্যাট্রিক্স হয়। কোনটা হবে? এটা হবে। তো বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা আমরা কি দেখলাম? দুইটা ম্যাট্রিক্স যদি এরকম হয়, এ আর বি হচ্ছে দুইটা ম্যাট্রিক্স, তাদের গুণফল এ বি বা বি এ যদি অভেদক ম্যাট্রিক্স হয়, তখন আমি বলতে পারি এ আর বি এই দুইটা ম্যাট্রিক্স একে অপরের বিপরীত। এইটা হলে আমরা বলতে পারি এ আর বি একে অপরের বিপরীত ম্যাট্রিক্স। এই যে 2 আর হাফ, এই দুইটা কিন্তু একে অপরের। 2 হাফের উল্টা, হাফ 2 এর উল্টা। ঠিক সেম ভাবে যদি এইটা হয় এ আর বি একে অপরের বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ এ ইকুয়ালস টু বি ইনভার্স, এটা আমরা লিখতে পারি এ হচ্ছে বি এর বিপরীত ম্যাট্রিক্স, অথবা বি হচ্ছে এ এর বিপরীত ম্যাট্রিক্স। এই হচ্ছে আমাদের কি বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা। পুরো কাহিনীটা বোঝা গেছে? দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করে তুমি অভেদক ম্যাট্রিক্স পাও, তাহলে ওই দুইটা ম্যাট্রিক্সকে বলা হয় একে অপরের বিপরীত ম্যাট্রিক্স। এবং এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, দুইটা ম্যাট্রিক্স যদি এরকম হয় যে একটা আরেকটার বিপরীত ম্যাট্রিক্স, তখন তাদের গুণফল কিন্তু বিনিময় সূত্র মানতেছে। খেয়াল করো, এ বি ইকুয়ালস টু বি। আমরা কি জানি, ম্যাট্রিক্স কিন্তু সবসময় বিনিময় সূত্র মানে না, কিছু স্পেশাল কেসে মানে। এই হচ্ছে এরকম একটা স্পেশাল কেস, যখন দুইটা ম্যাট্রিক্স যে দুইটা তুমি গুণ করতেছে একটা আরেকটার বিপরীত হয়ে যাবে, তখন এ বি আর বি এ এই দুইটা সব সময় সমান হবে, এবং তার ভ্যালু কার সমান হবে? আই এর সমান হবে। বোঝা তো গেল? এই কনসেপ্টটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখান থেকে মাঝে মাঝে অনেক অঙ্ক আসে, আমরা একটু দেখি। দেখো প্রথম অঙ্ক কি বলছে, আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স, তারপর তোমাকে বলছে এ বি ইকুয়ালস টু বি এ হলে, এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আই হলে তোমাকে বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে। তোমাকে কিন্তু সরাসরি বলে নাই বি ম্যাট্রিক্সটা এ এর বিপরীত ম্যাট্রিক্স, বাট ডেফিনেশন থেকে বোঝা যাচ্ছে না বি ম্যাট্রিক্সটা আসলে কি? বি ম্যাট্রিক্সটা আসলে এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স। এখন এ ম্যাট্রিক্সটা তো তোমাকে দেওয়াই আছে, তাই না? এ ম্যাট্রিক্সটা যদি দেওয়াই থাকে, এ এর বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখে আসছি না? বেসিক্যালি আমাদের প্রথম যে অঙ্কটা ছিল ওটার মতো। তো এখন তুমি বি ম্যাট্রিক্সটা বের করে ফেলতে পারবা না? বি ম্যাট্রিক্সটা কি হবে?
এ ইনভার্স যেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু। ঠিক আছে, করে ফেলবা নিজেরা। ওকে, ঠিক আছে ঠিক আছে। পরবর্তী অঙ্ক খেয়াল করো। এক্স এর কোন মানের জন্য এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এই দুইটা বিপরীত হবে, মানে এ ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সের বিপরীত হবে। কেমন করবো? এই দুইটা যদি একটা আরেকটার বিপরীত হয়, তার মানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স তুমি যদি গুণ করো, তুমি কি পাবা? অভেদক ম্যাট্রিক্সটা পাবা না? এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স গুণ করলে অভেদক ম্যাট্রিক্সটা পাবা। তো এ আর বি গুণ করে দাও। এ আর বি গুণ করলে একদম প্রথম যে ভুক্তিটা সেটা কি হবে? এই সারির সাথে এই কলাম গুণ হবে, তাই তো? এবং সেই রেজাল্টটা কি হবে? আই এর সমান হবে না? আই ম্যাট্রিক্সটার প্রথম ভুক্তি কি? 1। তার মানে এইটা দিয়ে এইটারে গুণ করলে তুমি কি 1 পাবা। বুঝা তো গেল? এটা দিয়ে ওইটারে যদি গুণ করো তাহলে কি পাবা? খেয়াল করো তো, নেগেটিভ 2x প্লাস 0, আমি একটু শর্টকাটে করতেছি, প্লাস 7x। আমি কি করলাম? এই দুইটা ভুক্তি গুণ, মানে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করার পর একদম প্রথম যে ভুক্তিটা, অর্থাৎ গুণফলের এই পজিশনের যে ভুক্তিটা, সেটা আমরা বের করলাম। সেটা তো এটাই। এবং যেহেতু এটা অভেদক ম্যাট্রিক্সের সমান, নাহলে তো তারা এই দুটা বিপরীত ম্যাট্রিক্স হবে না। তোমাকে বলছে এই দুটা বিপরীত ম্যাট্রিক্স হলে তখন এক্স এর মান। তার মানে গুণফলটা কি? আই এর সমান হবে। এবং আই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে প্রথম ভুক্তিটা, সেটা কি 1 হয় না? কারণ এই ভ্যালুটা কত? 1 হবে। তো এটা যদি 1 হয়, এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু কত? 5x এর ভ্যালু হচ্ছে 1, এক্স এর ভ্যালু হচ্ছে 1/5। ঠিক আছে, বোঝাতে গেল? এখন এখানে আরেকটু কাহিনী আছে। তুমি তো জাস্ট প্রথম ভুক্তি দিয়ে কাজ করে ফেলছো, বাকি ভুক্তিগুলোও সমান হইতে হবে না? সেটাও কিন্তু চেক করে দেখতে হবে, বুঝছো? বাকি ভুক্তিগুলো, এই যে এটা শূন্য হয় কিনা, এটা শূন্য হয় কিনা, এটা শূন্য হয় কিনা, এটা 1 হয় কিনা, এটা শূন্য হয় কিনা, সেটাও কিন্তু চেক করে দেখতে হবে। এখন যদি এমসিকিউতে আসে এবং অপশনগুলো ভ্যালিড হয়, ধরো 4টা অপশনেই এক্স এর মান দেওয়া আছে, কোনোটি নয় এরকম কিছু নাই, তখন তুমি জাস্ট একটা ভুক্তি চেক করে বলে দিতে পারবা। বুঝাতে গেল? আশা করি বুঝাইতে পারছি। ওকে, ঠিক আছে। এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখবো। এটা অনেক গুরুত্বপূর্ণ, স্পেশালি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা, বুয়েটের জন্য স্পেশালি। হ্যাঁ, তোমাকে কয়েকটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া থাকবে, ওখান থেকে ম্যাট্রিক্সটা বের করতে হবে। আমি তোমাকে একটু দেখাই। ধরো তোমাকে দুইটা ম্যাট্রিক্সের গুণফল এ ইন্টু বি দেওয়া আছে, এ আর বি ম্যাট্রিক্সের গুণফল ইকুয়ালস টু সি দেওয়া আছে। যেখানে তুমি এ ম্যাট্রিক্সটা জানো, সি ম্যাট্রিক্সটাও জানো, তোমাকে বি ম্যাট্রিক্সটা বের করতে হবে। বুঝছো? তোমাকে এ আর বি দুইটা ম্যাট্রিক্সের গুণফল ইকুয়ালস টু সি, এইটা দেওয়া আছে। এবং এখানকার এ ম্যাট্রিক্সটা আর বি ম্যাট্রিক্সটা তুমি জানো, তোমাকে সি ম্যাট্রিক্সটা বের করতে হবে। কিভাবে করবা? এটা দুইভাবে করা যায়। প্রথমটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে, আর এটা হচ্ছে সমীকরণ সমাধান করে। বিপরীত ম্যাট্রিক্স দিয়ে সমীকরণ সমাধান করে। আমরা আপাতত বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করি প্রথমত। আচ্ছা, আগে এই প্রপার্টিটা তো বোঝো। তুমি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে যদি এ ইনভার্স দিয়ে গুণ করো, আমি একটু সাইডে লিখে দিই, হ্যাঁ এইখানটায় লিখে দিই। একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স ধরো, এ ম্যাট্রিক্সকে তুমি যদি এ ইনভার্স দিয়ে গুণ করো, তাহলে কি পাবা? অভেদক ম্যাট্রিক্স বা আই। এভাবেও লিখতে পারো, এ ইনভার্সকে তুমি যদি এ দিয়ে গুণ করো, এই দুইটাই কার সমান হবে? আই বা অভেদক ম্যাট্রিক্সের সমান হবে। আমরা বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকেই দেখে আসছি, তাই তো? আরো একটা জিনিস, তুমি যে কোনো ম্যাট্রিক্সকে যদি আই দিয়ে গুণ করো, আগে পরে হতে পারে বি আই বা আই বি, সেটা সবসময় কি? ওই ম্যাট্রিক্সটাই পাই, তাই তো? আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের ম্যাট্রিক্স কিন্তু বিনিময় সূত্র মানে না। এটা কিন্তু সবসময় মানে বুঝছো, এ বি আর বি এ কিন্তু সবসময় সমান হবে না, এটা আমি মুছে দিচ্ছি, বাট এটা মনে রাখো, জাস্ট মাথায় রেখো। তো এই দুইটা, মানে এই শর্তগুলো ব্যবহার করে আমরা কোনোভাবে বি ম্যাট্রিক্সটা বের করে নিয়ে আসবো। ঠিক আছে, তো এ ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স জানো,
এখন আমি যেটা করব, এইটার দুই পাশেই এ ইনভার্স দিয়ে গুণ করে দিলাম। এ ইনভার্স এ বি, আর ওদিকে হচ্ছে এ ইনভার্স সি। কাহিনী কি করলাম, আমি এই যে সমীকরণটা এ বি ইকুয়ালস টু সি, এটার দুই পাশেই কি এ ইনভার্স দিয়ে গুণ করছি। একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এখানে ক্রমটা কিন্তু ম্যাটার করতেছে। দেখো আমি লেফট সাইডে এ ইনভার্সটা লেফট সাইডে গুণ করছি, আমি বাম পক্ষে এই যে এ ইনভার্স কোথায় গুণ করছি, এ বি এর আগে। রাইট সাইডেও কিন্তু এ ইনভার্সটাকে সি এর আগে গুণ করতে হবে, কারণ ক্রমটা ম্যাটার করতেছে। আমি যদি ভুল করে এই যে এ ইনভার্সটাকে সি এর পরে গুণ করি, সেটা কিন্তু হবে না, কারণ ম্যাট্রিক্স গুণ বিনিময় সূত্র মানে না। তুমি যেই পাশে একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করছো, অন্য পাশে সেই একই দিকে গুণ করতে হবে। তুমি দেখো এ বি এর লেফট সাইডে গুণ করছো এ ইনভার্স দিয়ে, তো রাইট সাইডে সি এর লেফটেই গুণ করতে হবে, নাইলে কিন্তু হবে না। বুঝছো, ক্রমটা ম্যাটার করতেছে। আশা করি বুঝাইতে পারছি। তো এ ইনভার্স সি। আচ্ছা, এখন ওই যে সংযোজন বিধি, আমরা ব্র্যাকেটটা জাস্ট ইন্টারচেঞ্জ করে দিব। ম্যাট্রিক্সের সংযোজন বিধি বলে একটা বিধি ছিল, বি ইকুয়ালস টু এ ইনভার্স সি। এখন খেয়াল করো, এ ইনভার্স আর এ এই দুটা গুণ করলে কিন্তু আই হয়। এটা হচ্ছে আই বি ইকুয়ালস টু এ ইনভার্স সি। তো আই আর বি গুণ করলে কি আমাদের শুধুমাত্র বি ম্যাট্রিক্সটা পড়ে থাকে। বুঝছো, তোমাকে যদি এ ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স দেওয়া থাকে, তুমি কিন্তু এখান থেকে খুব ইজিলি বি ম্যাট্রিক্সটা বের করে নিয়ে আসতে পারবা, তাই না? কারণ এ ম্যাট্রিক্স যদি জানো, এ ম্যাট্রিক্স জানলে এ ইনভার্সটা জানবা, তাই তো? আর সি ম্যাট্রিক্সটা জানোই, তো এ ইনভার্স আর সি গুণ করলেই কি বি ম্যাট্রিক্সটা বের হয়ে যাবে। বুঝা তো গেল? এখন যদি আরো কমপ্লেক্স দেয়, পারবা না। এখানে তো দুইটা ছিল, দুইটা না দিয়ে তিনটা, চারটা বা পাঁচটাও যদি গুণাকারে দেয়, তখনও কিন্তু পারা যায়। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদের দেখাই, ধরো এরকম এ বি সি ইকুয়ালস টু ডি, তিনটা ম্যাট্রিক্সের গুণফল ইকুয়ালস টু ডি দেওয়া আছে। তুমি সবকিছু জানো, শুধুমাত্র বি ম্যাট্রিক্সটা জানো না, এইটা তুমি জানো না। কেমনে বের করবা? তুমি বাকিগুলা জানো, কেমনে বের করবা? লেফট সাইড থেকে এ আর সি থেকে মুক্তি পাইতে হবে, তাই না? তাইলেই কিন্তু আমাদের লেফট সাইডে শুধু বি পড়ে থাকবে। আমাদের টার্গেট হচ্ছে বি ম্যাট্রিক্সটা বের করা। লেফট সাইডে এ বি সি গুণ আকারে আছে, আমি যদি এ ম্যাট্রিক্সটা আর সি ম্যাট্রিক্সটা থেকে মুক্তি পেতে পারি লেফট সাইড থেকে, তাহলেই কিন্তু বি ম্যাট্রিক্সটা পড়ে থাকবে। বুঝছো কথাটা? তো এ থেকে মুক্তি কেমনে পাবো? এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে। সি থেকে মুক্তি কেমনে পাবো? সি ইনভার্স দিয়ে গুণ করতে হবে। তো যেটা করো, তুমি লেফট সাইডে এ ইনভার্স আর সি ইনভার্স দিয়ে গুণ করো, এ বি সি, সি ইনভার্স। দেখো আমি কিন্তু সুন্দর করে এ ইনভার্স এখানে দিছি, সি ইনভার্স ওদিকে দিছি। তো ডান সাইডেও একই কাজ কারবার করতে হবে। এ ইনভার্স তুমি কি এদিকে দিছিলা, এ ইনভার্স আমি এদিকে দিছি, ডি সি ইনভার্স। এখন বুঝতে পারতেছো, এ আর এ ইনভার্স মিলে আই হবে, সি আর সি ইনভার্স মিলেও আই হবে। বি এর সাথে দুইটা আই গুণ করলে কি বি পড়ে থাকবে। এরপরেও যারা বোঝো নাই, দেখো এ ইনভার্স এ বি সি, সি ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ডি সি ইনভার্স। এখন এই যে এ আর এ ইনভার্স, এই দুজন মিলে আই, আই এর সাথে বি গুণ করলে আই ওটার সাথে, বুঝছো তো? বি ইকুয়ালস টু এ ইনভার্স ডি সি ইনভার্স। দেখো আমি কিন্তু এ ম্যাট্রিক্সটাও জানি, সিটাও জানি, সেখান থেকে এ ইনভার্স জানবো, সি ইনভার্স জানবো, ডিটা তো জানি। গুণ করে দিলেই কি আমাদের কাঙ্ক্ষিত যে বি ম্যাট্রিক্সটা সেটা চলে আসবে। কনসেপ্টটা বোঝা গেছে? আমি তো তিনটার ক্ষেত্রে দেখালাম, তিনটা গুণাকারে আছে। এখন যদি এর থেকেও বেশি থাকে, পারবা না? চারটা বা পাঁচটা। এখান থেকে কিন্তু বইটা প্রতি বছরই অঙ্ক আসে। আমরা একটু করি এখন। হ্যাঁ, আমাদের প্রথম এক্সাম্পল দেখো, দুইটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে ইকুয়ালস টু আরেকটা। তোমাকে বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে, তাই না? বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে। আচ্ছা, তো এই যে ম্যাট্রিক্সটা, এইটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে এ ম্যাট্রিক্স। তার মানে আমাদের কি দেওয়া আছে? এ বি ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটা। আমি পুরোটা করে দিব না, তোমরা করে নিবা। এ বি ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটা 10 9 10 0 0 33 22 0 0।
ঠিক আছে? তো এই ম্যাট্রিক্সটা তুমি কিন্তু জানো। এখন তুমি যদি দুই পাশে এ ইনভার্স দিয়ে গুণ করে দাও, এ ইনভার্স এ বি ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু আমাদের এই যে এই ম্যাট্রিক্সটা, এটাই জাস্ট এখানে বসে যাবে। তার লেফট সাইডে কি পড়ে থাকে? আমাদের এ আর এ ইনভার্স মিলে ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র বি ম্যাট্রিক্সটা পড়ে থাকবে। তো বি ম্যাট্রিক্সটা ইকুয়ালস টু কি থাকতেছে? এ ইনভার্স ইনটু আমাদের যে ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি রাইট সাইডে দেওয়া আছে, 10 9 10 33 22 0 0 0 0। তো তোমার টার্গেট কি হবে? প্রথমত এ ইনভার্স বের করা। এ যেহেতু এই ম্যাট্রিক্সটা, এটার ইনভার্স তোমরা বের করতে পারবে না, শিখাইছি না। তারপর সেইটাকে এটা দিয়ে গুণ করে দিবা, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বি ম্যাট্রিক্সটা চলে আসবে। তো আমি বাকিটুকু তোমাদের ক্লাস ওয়ার্ক বা এখন করার জন্য ছেড়ে দিচ্ছি। এক্সপেক্ট করতে সবাই পারবা, কারণ বিপরীত ম্যাট্রিক্স বের করাও তুমি জানো, দুইটা ম্যাট্রিক্স গুণ করাও তুমি জানো। করে ফেলবা? ঠিক আছে, এটা ছিল ওয়ার্ম আপ। পরেরটাও ওয়ার্ম আপ। এটা বুয়েটে আসছে 16-17 সালে। বুয়েটে এই কনসেপ্টটা থেকে 3-4 বার, গত 3-4 বছরই অনেকগুলো অঙ্ক আসছে। দেখো, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে বি ম্যাট্রিক্সের উপাদানটা বের করতে বলছে। একদমই সহজ না? দেখো, এ বি ইকুয়ালস টু 10 17 4 7। এ দেওয়া আছে, বিটা বের করতে বলছে। তো কেমনে করবা? দুই পাশকে তুমি যদি এ ইনভার্স দিয়ে গুণ করো, এ ইনভার্স এ বি ইকুয়ালস টু এ ইনভার্স। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আমি আগেও বলছি আবারও বলতেছি, ক্রমটা কিন্তু ম্যাটার করতেছে। এ ইনভার্স দেখো, তুমি এইটার বাম পাশে গুণ করছো, রাইট সাইডেও কি এ ইনভার্সটা বাম পাশেই গুণ করতে হবে, নাইলে কিন্তু হবে না, নাইলে কিন্তু হবে না। এবার খেয়াল করো, এ আর এ ইনভার্স মিলে অভেদক ম্যাট্রিক্স পড়ে থাকবে, শুধুমাত্র বি পড়ে থাকতেছে। তো এ ইনভার্স ইন্টু 10 17 4 7। ঠিক আছে, এখন তুমি এ ইনভার্সটা বের করো, সেটাকে এটা দিয়ে গুণ করে দিলেই হয়েছে। এখন এ ইনভার্স বের করা কিন্তু বাচ্চাদের কাজ, যেহেতু 2/2 এর ম্যাট্রিক্স, এটা কিন্তু মুখে মুখেই করা যায়। তো আমাদের এ ইনভার্স এটা কি হবে? 1/AD - BC 4 - 6। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা উল্টাপাল্টা হবে, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা উল্টাপাল্টা হবে, গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এরকম, নেগেটিভ হাফ, নেগেটিভটা আমি ভেতরে নিয়ে যাই, -1 3 2 -4। এটা হচ্ছে এ ইনভার্স ম্যাট্রিক্সটা। তো এখান থেকে তুমি বি ম্যাট্রিক্সটা কিন্তু খুব ইজিলি বের করতে পারবে। বি ইকুয়ালস টু এ ইনভার্স, অর্থাৎ হাফ ইন্টু -1 3 2 -4। এটার সাথে কি গুণ করতে হবে? এই জিনিসটা 10 17 4 7, 10 17 4 7। এই দুটো একটু গুণ করে দেখো কি হয়। একটা অঙ্ক পুরা করে দিই, -10 + 12, তার মানে হচ্ছে 2। -17 + 21, তাই না? -17 + 21 4। তারপর 10 দুগুণে 20, 20 - 16 4। 17 দুগুণে 34, 34 + 28 6। আগে একটা হাফ আছে, হাফ দিয়ে ভাগ করলে 1 2 2 3। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত যে বি ম্যাট্রিক্সটা। বোঝাতে গেল পুরো ব্যাপারটা, কঠিন কিন্তু কিছু ছিল না, জাস্ট কনসেপ্ট অ্যাপ্লাই করছো, কাজ হয়ে গেছে। ওকে, আমাদের পরবর্তী অঙ্ক, এটাও বইতে আসছে। দুটো ম্যাট্রিক্স গুণাকার আছে ইকুয়ালস টু আরেকটা। এটা তুমি বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করতে পারো, কিংবা সমীকরণ সমাধান করেও করা যায়। খেয়াল করো তো, এটা কি একটা 2/2 এর ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 1/2 এর ম্যাট্রিক্স। গুণ করলে কি পাইছো?
সরি এটা হচ্ছে 2/1 ম্যাট্রিক্স, গুণ করলে একটা 2/1 ম্যাট্রিক্স পাইছে। এটা কিন্তু খুব ইজিলি সুন্দর দুইটা সমীকরণ নিয়ে আসা যায়। খেয়াল করো, 2x প্লাস থ্রাইস ওয়াই, তুমি যদি লেফট সাইডটা গুণ করো 2x প্লাস থ্রাইস ওয়াই আর এদিকে হচ্ছে x মাইনাস ওয়াই, এটাই তো আমাদের লেফট সাইডটা আসে, ইকুয়ালস টু 4/7। এখান থেকে তুমি কি বলতে পারো, 2x প্লাস থ্রাইস ওয়াই ইকুয়ালস টু 4, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 7। দুটা সমীকরণ আসছে, সমাধান করে দাও, ধূপ, অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তুমি চাইলে বিপরীত ম্যাট্রিক্স দিয়েও করতে পারো। খেয়াল করো, আমাদের এই যে ম্যাট্রিক্সটা, এইটার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে তুমি যদি দুই পাশে গুণ করে দাও তাহলে কাজ শেষ না? খেয়াল করো, 2 3, এটাকে আমি এ ধরে নিই, এই ম্যাট্রিক্সটাকে এ ধরে নিই, তো এ ইনভার্স কি হবে, 1/-2 -3। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা উল্টা পাল্টা হবে, -1, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা উল্টা পাল্টা হবে, গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা নেগেটিভ হয়ে যাবে। এটা কি এ ইনভার্স, তাই তো, তাই না? তো আমাদের এই যে এক্স ওয়াই, এই যে ম্যাট্রিক্সটা, সেটা কি হবে, এ ইনভার্স দিয়ে তুমি কাকে গুণ করবা, এ ইনভার্স দিয়ে 4/7 কে গুণ করবা, তাহলেও কিন্তু হয়। যে কোনো একভাবে করলেই হয়ে গেছে, আমাদের অ্যান্সারটা চলে আসবে। এই ক্ষেত্রে এইটা দিয়ে করা সহজ, কারণ কি, আমাদের যে ম্যাট্রিক্সটা বের করতে হবে সেটা অ্যাকচুয়ালি একটা 2/1 ম্যাট্রিক্স, দুটা মাত্র অজানা রাশি এক্স আর ওয়াই, তাই না? আগের ক্ষেত্রে কিন্তু যে ম্যাট্রিক্সটা বের করতে হতো সেটা 2/2 এর, সেখানে অজানা রাশি কিন্তু 4টা, তাই না? সেখানে অজানা রাশি কিন্তু 4টা। এটাও তুমি চাইলে সমীকরণ সমাধান দিয়ে করতে পারতা, বাট সেক্ষেত্রে 4টা সমীকরণ লাগতো, 4টা অজানা রাশি লাগতো, বুঝছো? কিন্তু এই ক্ষেত্রে যেহেতু মাত্র 2টা অজানা রাশি, ম্যাট্রিক্সটা সুন্দর, তো তুমি চাইলে সমীকরণ সমাধান দিয়ে ইজিলি এটা করতে পারবা, বিপরীত ম্যাট্রিক্সের থেকেও। ওকে ওকে, তো আমাদের পরবর্তী এক্সাম্পল খেয়াল করো, এইবার খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী করবে। এটাও বুয়েটে আসছে 17-18 সালে, এটা হচ্ছে বুয়েট, আমাদের বছরের ঠিক আগের বছর। দেখো এবার কি বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা কত বাই কত এর ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/1 এর ম্যাট্রিক্স। আর এ ম্যাট্রিক্স গুণ করলে 3/3 এর আরেকটা ম্যাট্রিক্স পাচ্ছ। তো তুমি বুঝতেছো এই যে এ ম্যাট্রিক্সটা, এটার মাত্রা কত হবে, এটার মাত্রা কত হবে, এটার মাত্রা হবে 1/3। এটা কি বোঝা যাচ্ছে, এটার মাত্রা হবে 1/3, অর্থাৎ এ ম্যাট্রিক্সটার মাত্রা হবে 1/3। এখন এখান থেকে আমরা এই ম্যাট্রিক্সটা কেমনে বের করব, এখানে কি বিপরীত ম্যাট্রিক্সের সহায়তা নিতে পারবো? চাইলেও কিন্তু আমরা নিতে পারবো না। তুমি কার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ করবা, এইটার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ করবা, এটার বিপরীত ম্যাট্রিক্স তো হবেই না, এটা তো বর্গ ম্যাট্রিক্সই না, বুঝছো? তো এইখানে তোমাকে অবশ্যই কি সমীকরণের সাহায্যে সমাধান করতে হবে, এবং সমীকরণের সাহায্যে সমাধান করা কঠিন কিছু না। আমাদের যে ম্যাট্রিক্সটা সেটা দেখো 1/3 আকৃতির না, কারণ ওখানে কয়টা ভুক্তি থাকবে, 3টা ভুক্তি। তো আমি ধরে নিচ্ছি আমাদের যে এই যে এ ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার আকৃতি কি 1/3, তো 1/3 দেখতে কিরকম হবে, এ বি সি, তাই তো? তো আমাদের টার্গেট হচ্ছে জাস্ট এই যে এ বি সি, 3টা অজানা রাশি না, 3টা অজানা রাশি বের করে ফেলো। তো এটা বের করা অত কঠিন কিছু না। খেয়াল করো, এই দুইটা যদি গুণ করো 4 1 3, এটার সাথে তুমি যদি এবিসি গুণ করো তাহলেই তো আমাদের রাইট সাইডের ম্যাট্রিক্সটা পাবা। এখন এই দুটা গুণ করে দেখো তো কি হয়, 4a 4b 4c, তারপর খেয়াল করো 1 দিয়ে যাবে এ বি সি, তারপর থ্রাইস এ থ্রাইস বি থ্রাইস সি, ঠিক আছে? এখন এইটাই কার সমান, এই জিনিসটা সমান না,
এটাই যেটা সমান সেটা হচ্ছে এই জিনিসটা সমান -484 -484 -121 তারপর -363 এই দুটা যদি সমান হয় তাদের প্রত্যেকটা ভুক্তি সমান হবে ইনফ্যাক্ট তাদের প্রত্যেকটা ভুক্তি সমান ধরে তুমি এবিসি এর ভ্যালুটা নিয়ে আসতে পারবে দেখো এইটা আর এইটা সমান হবে 4a = -4 যেখান থেকে a এর ভ্যালু কত পাইছো a এর ভ্যালু = -1 তারপর 4b = 8 4b = 8 যেখান থেকে b এর ভ্যালু কত পাইছো b = 2 তারপর 4c = 4 এখান থেকে c এর ভ্যালু কত পাইছো 1 ঠিক আছে তো এবিসি এই তিনটা ভ্যালু কিন্তু তুমি পেয়ে গেছো বুঝাতে পারলাম পুরো ব্যাপারটা তুমি চাইলে এগুলো না ধরে নিচের তিনটা সমান যে এবিসি ধরেও করতে পারো খেয়াল করো দ্বিতীয় সারি আর দ্বিতীয় সারি সমান ধরলেও একই ভ্যালু পাওয়া যায় না এ এর ভ্যালু -1 বি এর ভ্যালু কিংবা থার্ড সারি করলেও একই কথা বোঝাতে গেল তো এই ক্ষেত্রে কি আমরা আমাদের যে ম্যাট্রিক্সটা বের করতে বলছিল সেই ম্যাট্রিক্সটা ধরে নিছি প্রথমত সেই ম্যাট্রিক্সটা ধরে নিছি হচ্ছে এই জিনিসটা ঠিক আছে তো এখানে তিনটা অজানা রাশি আমি এই দুইটা গুণ করলে তিনটা সমীকরণ পাবো ওই সমীকরণ থেকে কি এবিসি এর ভ্যালুটা নিয়ে আসছি এখানে কিন্তু মোটেও বিপরীত ম্যাট্রিক্স ব্যবহার করা যাবে না এখানে বিপরীত ম্যাট্রিক্স ব্যবহার করা যাবে না কারণ কি এটা তো বিপরীত ম্যাট্রিক্সই নাই বোঝা তো গেল ওকে তো এখানে কিন্তু সমীকরণ ব্যবহার করা ম্যান্ডেটরি পরবর্তী অঙ্ক খেয়াল করো এ ম্যাট্রিক্স দেওয়া আছে সি ম্যাট্রিক্স দেওয়া আছে এবিসি দেওয়া আছে তোমাকে বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে এরকম কনসেপ্ট আমরা দেখছিলাম না এই যে মাঝখানের এই বেচারারে বের করতে হবে কেমনে বের করব এ ইনভার্স আর সি ইনভার্স দিয়ে এদিক ওদিক গুণ করে দিতে হবে তাহলেই কিন্তু হয় আমরা কনসেপ্ট কিন্তু দেখে আসছি তো আমাদের বি ম্যাট্রিক্সটা কি হবে তোমার অলরেডি বোঝা উচিত এ ইনভার্স দিয়ে এই দিকে গুণ করব কারণ এইদিকে এ আছে এই এর এ ভ্যানিশ করতে লেফট সাইডে এই দিকে এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে আর মাঝখানে হচ্ছে ওই ম্যাট্রিক্সটা -2 4 3 -1 আর এই সি বেচারাকেও ভ্যানিশ করতে হবে ওকে ভ্যানিশ করার জন্য সি ইনভার্স দিয়ে রাইট সাইডে গুণ করতে হবে সি ইনভার্স দ্যাটস ইট এই ইনভার্সের ভ্যালু তুমি জানো না কত হয় 4 4 - 3 প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা উল্টাপাল্টা হবে গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা এরকম কিছু একটা হবে এটা হচ্ছে এ ইনভার্স এটার সাথে -2 4 3 -1 এটা গুণ করবা তার সাথে সি ইনভার্স দিয়ে গুণ করবা সি ইনভার্স কি এটার কত হয় খেয়াল করো তো 4 4 - 5 একটা -1 আসবে তো সবার আগে আমি নেগেটিভটা নিয়ে আসি বুঝছো এই যে এটার যে নির্ণায়ক ভ্যালুটা সেটার জন্য সবার আগে একটা নেগেটিভ হবে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা উল্টাপাল্টা হবে গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা নেগেটিভ হয়ে যাবে তো এই নেগেটিভটাকে আমরা কি আবার ভেতরে নিয়ে যাব ভেতরে নিয়ে গেলে সবগুলা নেগেটিভ সাইন পজিটিভ হয়ে যাবে আরে দাঁড়াও সুন্দর করে লিখি 2215 এখন এই তিনটা ম্যাট্রিক্স তোমাকে গুণ করতে হবে ফার্স্ট এই দুইটা করো পরে ওই দুইটা করো এই দুইটা রেজাল্টের সাথে ওই দুইটা গুণ করে দাও দ্যাটস ইট অ্যান্সারটা বের করে আমাকে প্রথম কমেন্টের রিপ্লাই তোমরা এটা জানাবা হ্যাঁ প্রথম কমেন্টের রিপ্লাই আমাকে অ্যান্সারটা জানাবা ওকে পরবর্তী অঙ্ক এটাও বুয়েটে আসছে খুবই সুন্দর একটা অঙ্ক দুইটা ম্যাট্রিক্স এ এবং বি দেওয়া আছে এ বি আর বি এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে তা নির্ণয় করো এবং বি ইনভার্সকে এক্স ও এ এর মাধ্যমে প্রকাশ করো তুমি কোয়েশ্চেনের এই পার্টটুকু দেখে কি বুঝতেছ এখানে কি বলছে বি ইনভার্সকে এক্স আর এ এর মাধ্যমে প্রকাশ করো তার মানে এ আর বি এই দুটার মধ্যে বিপরীত সংক্রান্ত কিছু একটা সম্পর্ক আছে এটা বোঝা যাচ্ছে কিন্তু কোয়েশ্চেন দেখে তাই না এখন তোমাকে সম্পর্ক থাকলে বের করতে বলছে তো খেয়াল করো তো আমাদের এ ম্যাট্রিক্সটা সমান কি এইটা না ম্যাট্রিক্স থেকে তুমি যদি এক্স কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকবে 3 -4 2 -2 1 0
আর এদিকে থাকবে -1 -1 1। এটা কি? a ইকুয়ালস টু এক্স ইন্টু এইটা। তো ওখান থেকে তুমি যদি বি ম্যাট্রিক্সটা ওখানেও যদি এক্স কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকে খেয়াল করে তো, 1 2 -2 2 5 -4 3 7 -5। বুঝছি তো, এক্সটা আমাদের ঝামেলা করতেছে, এক্স যেহেতু নাম্বার না। তো আমি যেটা করব, এক্সটাকে জাস্ট নিচে নিয়ে আসবো, তাহলে বি বাই এক্স থাকবে। ঠিক সেম ভাবে এই এক্সটাকেও এখানে নিয়ে আসবো, তাহলে কি থাকবে এ বাই এক্স। বুঝাতে পারলাম? তো আমি যদি একটু সুন্দর করে লিখি, খেয়াল করো, আমি এক্সটাকে জাস্ট লেফট সাইডে নিয়ে আসবো, আমি এক লাইন স্কিপ করছি কিন্তু। তো এ বাই এক্স ইকুয়ালস টু এইটা, আর বি বাই এক্স এটা ইকুয়ালস টু এটা। ঠিক আছে, এখন আমি বুঝতে পারতেছি এই দুইটার মধ্যে বিপরীত সংক্রান্ত কিছু একটা সম্পর্ক থাকতে পারে। তো দুইটা ম্যাট্রিক্স একে অপরের বিপরীত কেমনে চেক করে? তুমি যদি ওই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করো, এবং গুণফল যদি অভেদক ম্যাট্রিক্স হয়, তাহলে ওই দুইটা ম্যাট্রিক্স একে অপরের বিপরীত না? বুঝছো আমার কথা? তো তোমার এখনকার কাজ হবে এ বাই এক্স এই ম্যাট্রিক্সটা আর বি বাই এক্স এই ম্যাট্রিক্সটা গুণ করা। গুণ করা কিন্তু সহজ, এ বাই এক্স একটা ম্যাট্রিক্স, ওটাও একটা ম্যাট্রিক্স, সরাসরি গুণ করে দিলেই হয়। এবং গুণ করে মজার যেই ব্যাপারটা তুমি দেখতে পারবা সেটা হচ্ছে এই দুইটার গুণফল একটা অভেদক ম্যাট্রিক্স হয়। এটা তোমরা নিজেরা চেক করবা, এই দুটার গুণফল একটা অভেদক ম্যাট্রিক্স হয়। তো এই দুটার গুণফল যদি অভেদক ম্যাট্রিক্স হয়, আমরা কি বলতে পারি? এরা একে অপরের বিপরীত ম্যাট্রিক্স। তার মানে এ বাই এক্স এই ম্যাট্রিক্সটা আসলে বি বাই এক্স এইটার বিপরীত ম্যাট্রিক্স। বুঝছো? কিংবা তুমি এভাবে লিখতে পারো, বি বাই এক্স এইটা এ বাই এক্স এর বিপরীত ম্যাট্রিক্স। বুঝছো তো? তোমাকে কোয়েশ্চেনে কি বলছে? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলছে, এ বি আর বি এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে সেটা দেখাইতে বলছে। তো এই দুইটা গুণ করে যেহেতু আই পাইছো, তার মানে আমরা এরকম লিখতে পারি না, এ বি বা বি এ এটা হবে আই ইন্টু এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার ইন্টু আই। এই কালার আসতেছে না কেন? এ বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু আই, এরকমই তো। কিংবা বি এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু আই, কি কথা তো? বুঝছো? এটা হচ্ছে এ বি আর বি এর মধ্যকার সম্পর্ক, এ বি আর বি এর মধ্যকার সম্পর্ক। আচ্ছা, তো এখান থেকে আমরা বলতে পারি এই দুইটা ম্যাট্রিক্স একে অপরের বিপরীত ম্যাট্রিক্স। তোমাকে কোশ্চেনের পরের পার্টে বলছে বি ইনভার্স কে এক্স আর এ এর মাধ্যমে প্রকাশ করো। তো আমরা কিন্তু চাইলে এটা ইকুয়ালস টু এটা লিখতে পারি, অথবা এটা ইকুয়ালস টু এটা লিখতে পারি। ইনভার্স তুমি যে কোনো জায়গায় দিতে পারো, এ ইকুয়ালস টু বি ইনভার্সও লিখতে পারো, আবার বি ইকুয়ালস টু এ ইনভার্সও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাকে কোয়েশ্চেনে যেহেতু বলছে বি ইনভার্স কে এক্স আর এ দিয়ে প্রকাশ করা, আমি ইনভার্সটা বি এর মাথায় দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, ওই এক্সটা কি নিচে না? এক্স কিন্তু একটা স্কেলার বা কোনো একটা ধ্রুবক, ধরো 2 3 4। তো এইটাকে ইনভার্স করলে এটা কিন্তু উপরে উঠে যাবে, আর বি কে ইনভার্স করলে তো বি। তার মানে আমরা কিন্তু এটা লিখতে পারি এ বাই এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু বি ইনভার্স। বুঝছো? ওই বি এর মাথায় যে ইনভার্স সেটা এখানে পড়ে গেছে, আর 1/x এইটাকে ইনভার্স করলে জাস্ট এক্স পড়ে থাকে, দ্যাটস ইট। আলাদা করে কিছু লেখে নেই কিন্তু। এইখান থেকে তুমি কি লিখতে পারতেছো খেয়াল করো, বি ইনভার্সটা এখানে থাকুক, এক্সটা উপাশে চলে যাবে। তো বি ইনভার্স ইকুয়ালস টু এ বাই এক্স স্কোয়ার, এটাই কিন্তু আমাদের জানতে চাইছিল। ঠিক আছে, বি ইনভার্স কে এ আর এক্স স্কোয়ার দিয়ে প্রকাশ করে। খুব কঠিন না কিন্তু। হ্যাঁ, তোমাকে ফার্স্টে কি এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক বের করতে বলছে, সেটা তুমি করে ফেলছো কিন্তু। এ বাই এক্স আর বি বাই এক্স এই দুইটা গুণ করে তুমি দেখলা সেটা একটা অভেদক ম্যাট্রিক্স হচ্ছে। তো অভেদক ম্যাট্রিক্স যদি হয়, তার মানে এই দুইটা ম্যাট্রিক্স, এই যে এ বাই এক্স আর বি বাই এক্স, তারা একে অপরের বিপরীত ম্যাট্রিক্স, একে অপরের বিপরীত ম্যাট্রিক্স। এখান থেকে আরেকটা সম্পর্ক আমরা নিয়ে আসছি,
এ আর বি এক্সটাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি, এ বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। এটাই হচ্ছে এ বি আর বি এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে সেটা বের করতে বলছে। এটা কিন্তু বি এর সমানও, আমি চাইলে এটাও লিখে দিতে পারি ইকুয়ালস টু বি, ঠিক আছে। তারপর বলছে বি ইনভার্সকে এক্স আর এ দিয়ে প্রকাশ করে। তো বি এই যে এইটার বিপরীত ম্যাট্রিক্স সমান এইটা, ওখান থেকে বোঝা তো গেল পুরো ব্যাপারটা। একটু সময় নাও যদি না বুঝতে পারো, একটু সময় নিতে হবে যদি না বুঝতে পারো, ঠিক আছে। ওকে ওকে, তো আমরা এখন বিপরীত ম্যাট্রিক্সের কিছু কনসেপ্ট দেখব, এগুলো তোমরা সবাই বুঝতে পারবে, এমনিতেই বুঝতে পারবা। একদম প্রথমটা খেয়াল করো, এ এর সাথে এ এর বিপরীত ম্যাট্রিক্স যদি গুণ করো, কিংবা এ এর বিপরীত ম্যাট্রিক্সের সাথে যদি এ গুণ করো, সেটা সবসময় কি অভেদক ম্যাট্রিক্সের সমান হবে। এটা আমরা দেখেই আসছি, এবং এই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের বিনিময় সূত্র মেনে চলতেছে, তাই না? এটা একদম বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনেশন বা সংজ্ঞা। সেকেন্ড যে প্রপার্টিটা, তুমি এ ম্যাট্রিক্সটাকে একবার বিপরীত করলা, তারপর তাকে যদি আবার বিপরীত করো, তুমি এ ম্যাট্রিক্সটাই ফেরত পাবা। কমন সেন্স না? তুমি চিন্তা করো, টু কে তুমি একবার বিপরীত করছো বা ইনভার্স করছো, কি পাবা? হাফ। হাফকে যদি আবার ইনভার্স করো তাহলে কি টু ফেরত পাবা না? সেই কাহিনীটাই এখানে হয়েছে, বুঝছো? একটা ম্যাট্রিক্সকে তুমি একবার ইনভার্স করে আবার ইনভার্স করছো, তাহলে ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাবা, ঠিক আছে। এর পরের দুইটা প্রপার্টি জাস্ট জেনে রাখো আর কি। এ আর বি তুমি যদি আগে গুণ করে তারপর ইনভার্স করো, শর্ত হচ্ছে গুণ করা যাইতে হবে, বুঝছো? এখানে কিন্তু সবগুলাই কি বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ এ আর বি দুইটা একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, নাহলে কিন্তু তুমি বিপরীত ম্যাট্রিক্স বাইর করতে পারবে না, বুঝছো? এটা ইকুয়ালস টু কার সমান হবে? বি ইনভার্স ইনটু এ ইনভার্স। আমরা ট্রান্সপোজের ক্ষেত্রে এরকম কিছু একটা দেখছিলাম, ইনভার্সের জায়গায় যদি ট্রান্সপোজ থাকে তাইলেও একই শর্ত খাটতো না? একটু মনে করে দেখো, ওটাই, ঠিক আছে। সবার লাস্টেরটা, একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে তুমি যদি ইনভার্স করো, সেটা যার সমান হবে ইনভার্স করে ট্রান্সপোজ করলে একই কাহিনী হবে, বুঝতে পারলাম? ঠিক আছে, এখন আমরা আরেকটা সুন্দর প্রপার্টি দেখব, এটাও মাঝে মাঝে কাজে দেয়। সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স ধরো এ বি গুণ করা গেল এবং তারা বর্গ ম্যাট্রিক্স, এ বি এর নির্ণায়ক ভ্যালুটা তুমি যদি নাও, কি বললাম? এ আর বি দুইটা একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তুমি এ বি গুণ করে নির্ণায়ক ভ্যালু নিছো, এটা যার সমান হবে সেটা হচ্ছে এ আর বি এর আলাদা নির্ণায়ক ভ্যালু নিয়ে তারপর গুণ করলাম, এই দুটা সমান। আচ্ছা, আরেকটা জিনিস জানো তো, আমাদের যে অভেদক ম্যাট্রিক্স তার নির্ণায়ক ভ্যালু কত? তার নির্ণায়ক ভ্যালু 1 না? তাই তো, গুণ করে মানে অভেদক ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু বের করে দেখো। আচ্ছা, এবার আরেকটা সুন্দর, এ আর এ ইনভার্স, এই দুইটা ম্যাট্রিক্স তুমি যদি গুণ করো তাহলে কি অভেদ ম্যাট্রিক্স পাওয়া যায় না? তাই তো। এখন তুমি যদি এটার দুই পাশে নির্ণায়ক নিয়ে নাও তাহলে এরকম থাকবে না? জাস্ট দুই পাশে নির্ণায়ক নিয়ে নিচ্ছে। এখন লেফট সাইডে যেটা আসছে সেটা কি খেয়াল করো তো, আমি এই প্রপার্টিটা অ্যাপ্লাই করব, তাই যদি করি খেয়াল করো, নির্ণায়ক অফ এ ইন্টু নির্ণায়ক অফ এ ইনভার্স, এইটা ইকুয়ালস টু 1, তাই তো। এইখান থেকে আমরা কি লিখতে পারি? নির্ণায়ক অফ এ ইনভার্স ইকুয়ালস টু 1 বাই নির্ণায়ক অফ এ, 1 বাই নির্ণায়ক অফ এ। তো এখানেও তিনটা প্রপার্টি আমরা দেখে ফেলছি, বোঝা তো গেল। তো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু যদি ধরো 2 হয়, তার বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু কত হবে? হাফ, বুঝছো? একটা ম্যাট্রিক্স আর তার বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু তুমি যদি গুণ করো, সেটা সবসময় কি 1 এর সমান হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, মনে রাখো, আমাদের পরবর্তীতে হয়তো কাজে লাগবে। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে প্রপার্টিটা, এটাই কি বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা ছিল না? ডেফিনেশনটাই তো ছিল এটা। এখান থেকে বেশ কিছু অঙ্ক মাঝে মাঝেই আসে, আমরা একটু দেখি। এ একটা বর্গ ম্যাট্রিক্স এবং তোমাকে এর একটা রাশি বা এক্সপ্রেশন দেওয়া আছে,
এখান থেকে এ ইনভার্সটা বের করতে বলছে। এখন এ ইনভার্স কেমনে বের করবা? তোমাকে এ ইনভার্স অ্যাকচুয়ালি এখানে কি আসবে, এ এর একটা এক্সপ্রেশন আসবে, বুঝছো? এই টাইপের কোয়েশ্চেনে তোমাকে যেটা করতে হবে, এ ইনভার্সকে এ এর একটা রাশি দিয়ে প্রকাশ করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। এ ইনভার্সকে এ এর একটা রাশি দিয়ে প্রকাশ করতে হবে। আমাদের অলরেডি কি দেওয়া আছে খেয়াল করো তো, এ স্কোয়ার মাইনাস থ্রাইস এ প্লাস 5i ইকুয়ালস টু 0। এখান থেকে আমাকে সামহাউ এ ইনভার্স আনতে হবে এবং এ ইনভার্সকে এ এর একটা রাশি দিয়ে প্রকাশ করতে হবে। কেমনে করব বোঝা উচিত। তুমি যদি দুই পাশকে এ ইনভার্স দিয়ে গুণ করে দাও তাহলে দেখো তো কি পড়ে থাকে, এ স্কোয়ার এ ইনভার্স মাইনাস 3 এ ইনভার্স প্লাস 5i এ ইনভার্স ইকুয়ালস টু 0 ইন্টু এ ইনভার্স। আমি পুরাটার যে ডান দিকটায় এ ইনভার্স দিয়ে গুণ করে দিচ্ছি। তো দেখো তো কি পড়ে থাকবে, এ স্কোয়ারকে তুমি এ ইন্টু এ লিখতে পারো, এ আর এ ইনভার্স মিলে আই পড়ে থাকবে। তো এ ইন্টু আই মাইনাস 3, এ আর এ ইনভার্স মিলে আই পড়ে থাকবে প্লাস, খেয়াল করো আই এর সাথে এ ইনভার্স গুণ করতেছে, তো 5 এ ইনভার্স থাকে না, আর ওদিকটায় 0। বোঝা যাচ্ছে? তো এখান থেকে আমরা কি লিখতে পারি, 5a ইনভার্স ইকুয়ালস টু থ্রাইস i মাইনাস a। তো এখান থেকে এ ইনভার্সটা বের হয়ে গেল না, এ ইনভার্স ইকুয়ালস টু কত, থ্রাইস i মাইনাস a ডিভাইডেড বাই 5। দেখো আমি এ ইনভার্সকে এ এর একটা রাশিতে প্রকাশ করে ফেলছি, বুঝছো? তো আমাকে যদি এ ম্যাট্রিক্সটার ভ্যালু দেওয়া থাকতো, সেই ভ্যালুটা আমি যদি এখানে বসায় দিতাম তাইলে কি বিপরীত ম্যাট্রিক্সটা বের হয়ে যেত না? তাই তো, বোঝা গেল পুরো ব্যাপারটা? ওকে, এটা নিয়ে কেতাব স্যারের বই কিছু অঙ্ক আছে, আমরা দেখবো। আরেকটা এক্সাম্পল, এটা একটু করো তো সবাই, এইটা একটু করো। তোমাদের সময় হচ্ছে 40 সেকেন্ড। পারবা সবাই, ঘাবড়ানোর কিছু নাই। আগেরটা বুঝে থাকলে এটা পারবা। আর আমি তোমাদের সাথে সাথেই করতেছি, আমারটা দেখো না। আশা করি তোমরা সবাই করছো, করে প্রথম কমেন্টে রিপ্লাই আমাকে অ্যান্সারটা জানাবো, যারা নিজেরা করছো। যারা আমারটা দেখে করছো তো করছোই। ওকে, ঠিক আছে। এর পরেরটা, এটা কিতাব স্যারের বইয়ের অঙ্ক। একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স দেওয়া আছে। দেখো তোমাকে যদি এ ম্যাট্রিক্সটা দেওয়া থাকে, তুমি কিন্তু এ ইনভার্স সরাসরি বের করতে পারো, তোমাকে আর কিচ্ছু দেওয়া লাগবে না, তাই না? ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার বিপরীত ম্যাট্রিক্স তুমি এমনিতেই বের করতে পারো। বাট এখানে কোয়েশ্চেনে কি বলছে, এই সমীকরণটা থেকে, এই যে এফ অফ এ ইকুয়ালস টু আই, এইখান থেকে বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে হবে। অর্থাৎ এই সমীকরণটা ব্যবহার করে তারপর বিপরীত ম্যাট্রিক্সটা। এখন এই সমীকরণটা তুমি ব্যবহার যদি করো, খেয়াল করো, এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে, তো এফ অফ এ কি হবে খেয়াল করো তো, এ কিউব এফ অফ এ ইকুয়ালস টু আই দেওয়া আছে, তো এফ অফ এ কি হবে, এক্স এর জায়গায় এ বসাই দিবা, এ কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস এ ইকুয়ালস টু আই। তাই তো, এখান থেকে এই ইনভার্সটা তুমি বের করবা কেমনে? এখান থেকে এই ইনভার্সকে তুমি কিন্তু এ এর একটা রাশিতে প্রকাশ করতে পারো। খেয়াল করো, দুই পাশকে তুমি যদি এ ইনভার্স দিয়ে গুণ করো, এ কিউব ইন্টু এ ইনভার্স প্লাস 3a স্কোয়ার ইন্টু এ মাইনাস এ ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু আই ইন্টু এ ইনভার্স। তো আমি যদি রাইট সাইডটাকে লেফটে লিখি,
আই ইন্টু এ ইনভার্স, সেটা কি হয় এ ইনভার্স ইকুয়ালস টু, খেয়াল করো, এ কিউব ইন্টু এ ইনভার্স, একটা এ চলে যাবে, জাস্ট এ স্কোয়ার পড়ে থাকবে, এ স্কোয়ার ইন্টু আই যেটা এ স্কোয়ার হয়, প্লাস থ্রাইস এ মাইনাস আই। দেখছো আমি যে বিপরীত ম্যাট্রিক্সটা সেটাকে কিন্তু এ ম্যাট্রিক্স আর আই দিয়ে প্রকাশ করে ফেলছি, বোঝাতে গেছে? এখন এ ম্যাট্রিক্সটা তুমি জানো, এ ম্যাট্রিক্সটা অলরেডি তুমি জানো, এ ম্যাট্রিক্সটা জানলে সেখান থেকে তুমি কিন্তু এ স্কোয়ারটাও নিয়ে আসতে পারবা, দুইটা এ গুণ করে দিলেই হয়। আর আই ম্যাট্রিক্সটা তো জানোই। তো এই যে তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু এই সমীকরণটার রাইট সাইডে তুমি যদি বসায় দাও, অর্থাৎ এ ইনভার্স ইকুয়ালস টু, এই যে এই তিনটা ভ্যালু এই সমীকরণটার রাইট সাইডে বসায় দিলেই কি তুমি যে বিপরীত ম্যাট্রিক্সটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছ, বুঝছো? এবং তুমি কেমনে পাইলে? এই সমীকরণটা ব্যবহার করে তারপর পাইছো, তুমি কিন্তু সরাসরি নিয়ে আসো নাই, বুঝা গেছে? এটা কিন্তু খুব কঠিন না, এটা কিন্তু সহজ, মানে একদম সহজ না, তুলনামূলক সহজ, তাই না? আমাদের নর্মাল প্রসেস থেকে তুলনামূলকভাবে সহজ, বুঝছো তো? ঠিক আছে, ওকে। একই রকম আরেকটা অঙ্ক, এটা সবাই করবা, এটা এখন সবাই করবা। পরের অঙ্ক একই রকম, এটাও করবা। এবার আমাকে কি বলছে? এফ অফ এ একটা শূন্য ম্যাট্রিক্স, তার মানে এফ অফ এ ইকুয়ালস টু 0। তো আমাদের যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে এরকম, এ কিউব মাইনাস 4a স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে এ ইনভার্সটা বের করে নিয়ে আসবা সবাই, আমি বিশ্বাস করি সবাই পারবা, ঠিক আছে? এটা তো -1 না, তুমি -1টাকে চিন্তা করতে পারো আই হিসেবে, বুঝছো? এই যে -1 না, এটা -1 না, এটাকে তুমি আই হিসেবে চিন্তা করতে পারো, ম্যাট্রিক্স থেকে তো -1 তুমি বাদ দিতে পারো না, তাই না? ঠিক আছে, ওকে। তো এখান থেকে সবাই এ ইনভার্সটা বের করে নিয়ে আসবে। তো বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আমাদের কাহিনী এতটুকুই ছিল। আমরা এখন আরেকটা কনসেপ্টে যাব, এইটা এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্স ও নির্ণায়ক এবং ধ্রুবক দিয়ে গুণ। তুমি একটা ম্যাট্রিক্স ধরো এ ম্যাট্রিক্সকে তুমি যদি একটা ধ্রুবক ধরো এম দিয়ে গুণ করলা, তাহলে কাহিনী কি হবে? এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে এম গুণ হবে না, তাই তো? একটু দাঁড়াও, আমি আগে দেখি রেকর্ডিং হচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা। এবার ধরো এ ম্যাট্রিক্সটা যদি নির্ণায়ক হইতো, কি বলতেছি, এটা যদি ম্যাট্রিক্স না হয়ে নির্ণায়ক হইতো, তখন তুমি যদি এটার আগে এম দিয়ে গুণ করো, তাহলে কাহিনী কি হবে? এম কিন্তু প্রত্যেকটা ভুক্তির সাথে যাবে না, যে কোনো একটা সারির প্রত্যেকটা ভুক্তির সাথে যাবে, বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা ভুক্তির সাথে যাবে। এটা কি বুঝছি? ওকে। তো এই কনসেপ্ট থেকে খুব সুন্দর একটা জিনিস আনা যায়। এন ক্রমের এ ম্যাট্রিক্সের জন্য, বর্গ ম্যাট্রিক্স অবশ্যই, তার মানে এন বাই এন ক্রমের একটা ম্যাট্রিক্সের জন্য, খেয়াল করো তুমি যেটা করছো, এ ম্যাট্রিক্সটাকে এম দিয়ে গুণ করছো, তারপর নির্ণায়ক নিছো, সেটা যার সমান এ ম্যাট্রিক্সটার আগে নির্ণায়ক নিছো, তার আগে এম টু দি পাওয়ার এন গুণ করতে হবে। কিভাবে আমি তোমাদের দেখাই। ধরো আমাদের এ ম্যাট্রিক্সটা দেখতে হচ্ছে এরকম, সাদা কালার দিয়ে দেখাই। ধরো আমাদের এ ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, এ বি সি ডি ই এফ জি এইচ আই। এখন এই এ ম্যাট্রিক্সটাকে তুমি যদি এম দিয়ে গুণ করো, এম এ, তাহলে কি হবে? প্রত্যেকটা ভুক্তির সাথে কিন্তু এম গুণ হবে, এম এ, এম বি, এম সি, এম ডি, এম ই, এম এফ, এম জি, এম এইচ, এম আই। প্রত্যেকটা ভুক্তির সাথে কি এম গুণ হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এইবার তুমি যদি এরকম করো, এম এ যে ম্যাট্রিক্সটা পাইছো সেটার নির্ণায়ক নাও, তাহলে কি হবে খেয়াল করো তো।
MA, MB, MC, MD, ME, MF, MG, MH, MI, এটা পাওয়া যাবে, তাই না? এখন খেয়াল করো, এটা যেহেতু নির্ণায়ক, তুমি কিন্তু সরাসরি এম প্রত্যেকটা থেকে কমন আনতে পারবা না। তুমি প্রথম সারি থেকে বা প্রথম কলাম থেকে একটা এম নিতে পারবা, দ্বিতীয় কলাম থেকে একটা এম নিতে পারবা, তৃতীয় কলাম থেকে একটা এম নিতে পারবা। তো প্রথম কলাম থেকে তুমি একটা এম পাবা, দ্বিতীয়টা থেকে একটা এম, তৃতীয়টা থেকে একটা এম। তো কি পাবা? এম কিউব ইন্টু এ বি সি ডি ই এফ জি এইচ আই। ঠিক আছে? এই যে এই জিনিসটা, এইটা কি এর নির্ণায়ক না? তাই তো, এটাই কিন্তু আমাদের এই যে এ ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। তার মানে আমরা কি লিখতে পারি? এম, এনটা কি ছিল? থ্রিটা কি? থ্রিটা হচ্ছে এন, তাই না? মাত্রা যত, চিন্তা করো, যত মাত্রা হবে ততগুলা কলাম হবে না, ততগুলা এম কিন্তু বাইরে চলে আসবে। এখানে 3/3 ছিল, ওই জন্য 3টা এম বাইরে আসছে। 4/4 হলে m⁴ হতো। n/n হলে কি? m⁴n হতো। তো m⁴n ইন্টু ডিটারমিনেন্ট অফ, কাহিনীটা বোঝা গেছে? তো একটা ম্যাট্রিক্সকে তুমি যদি এম দিয়ে গুণ করে তার নির্ণায়ক নাও, সেটা যেটা হবে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক ইন্টু m⁴n। কেন? কারণ ম্যাট্রিক্সে এম গুণ করলে প্রত্যেকটা ভুক্তির সাথে যায়, কিন্তু নির্ণায়কে এম গুণ করলে শুধুমাত্র একটা সারি বা একটা কলামে যায়। তো পুরো কাহিনীটা আমি আবার একটু বলি। একটা ম্যাট্রিক্সকে এম দিয়ে তুমি গুণ করছো, এম দিয়ে গুণ করে নির্ণায়ক নিছো, সেটা যা হবে ওই ম্যাট্রিক্সটার নির্ণায়ক নিয়ে m⁴n দিয়ে যদি গুণ করো তাহলে একই রেজাল্ট পাওয়া যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিং, এটা কিন্তু মাঝে মাঝে কাজে দেয়। বুঝছো তো? মুখস্থ রাখার দরকার নাই, তুমি বুঝলে এমনিতেই মাথায় চলে আসবে, বুঝলে এমনিতেই মাথায় চলে আসবে। ওকে, তো আমরা কিছু এক্সাম্পল দেখি। এ একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তোমাকে এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু দেওয়া আছে 8। এ ম্যাট্রিক্সটা নির্ণায়ক ভ্যালু দেওয়া আছে 8। এইটার মান চাইছে। তো মডুলাস অফ টুয়াইস, এইটার নির্ণায়ক ভ্যালু চাইছে। তো এটা কি হবে আমরা মাত্রই দেখে আসছি। মাত্রা যেহেতু 3/3, তো 2 কিউবটা বাইরে আসবে, তার সাথে এর নির্ণায়ক ভ্যালুটা গুণ হবে। তো 2 কিউব হচ্ছে 8, আর এর নির্ণায়ক ভ্যালু কত দেওয়া আছে? 8। তো 8 64, দ্যাটস ইট। ঠিক আছে? ওকে, পরেরটা দেখি, এইটা কয়জন পারো? নতুন কোনো কনসেপ্ট নেই, নতুন কোনো কনসেপ্ট নেই, আমাদের পুরনো কনসেপ্টেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি আজকেই আমি কনসেপ্ট দুটা পড়াইছি, দেখি কয়জন পারো। একটু খেয়াল করো, যদি এইটা বের করতে বলতো, এটা তো একদমই পান্তা ভাত, জাস্ট আগের অঙ্কটাই, তাই না? এটা কত হবে বলো তো? 2 কিউব ইন্টু মডুলাস অফ এ। তো 2 কিউব হচ্ছে 8, মডুলাস অফ এ হচ্ছে -7, 7 × 8 56, -56। যদি এইটা চাইতো, কিন্তু এইটা তো চাই নাই, কি চাইছে দেখো, তোমরা করছো আশা করি নিজেরা, একটু ট্রাই করো। তোমাকে এইটা চাই নাই, কিন্তু এই ম্যাট্রিক্সটার মানে এখানে যেটা চাইছে তার বিপরীতটার চাইছে না? টুয়াইস এ তো একটা ম্যাট্রিক্স, তাই না? টুয়াইস এর নির্ণায়ক ভ্যালু হলে এটা পাইতাম আমরা, কিন্তু এটার নির্ণায়ক ভ্যালু চাই নাই। এই ম্যাট্রিক্সটার যে বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ টুয়াইস এ তার ইনভার্স, সেটার নির্ণায়ক ভ্যালু চাইছে। তো এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু যদি এটা হয়, তার বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু কি হবে? আমরা কি দেখছিলাম? উল্টায় যায় না, তাই তো? এটা হবে 1/-56। আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। বোঝা তো গেল পুরোপুরি। আমরা দুইটা কনসেপ্ট কিন্তু কম্বাইন করছি, মাত্র যেই কনসেপ্টটা শিখলাম, আর হচ্ছে একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু তার বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালুর কি? ইনভার্স। ওকে, এটা করবা, এটা করে আমাকে প্রথম কমেন্টে রিপ্লাই, সবাই অ্যান্সারটা জানাও, সবাই অ্যান্সারটা জানাও। তোমাদের সময় হচ্ছে 30 সেকেন্ড।
ওকে, তো এই যে এত কনসেপ্টগুলো আমরা শিখলাম, ওই কনসেপ্টগুলো সুন্দর করে এখানে সাজানো আছে, তোমরা চাইলে মনে রাখতে পারো। আমি নিজে কখনোই পার্সোনালি এগুলো মনে রাখতাম না, তোমরা চাইলে মনে রাখতে পারো। প্রথমটা একটু খেয়াল করো, আমাদের প্রথম যে প্রপার্টিটা সেটা দিয়েই কিন্তু আমরা শুরু করছিলাম, তাই না? এটা দিয়েই কিন্তু আমরা শুরু করছিলাম, তাই তো? এর পরেরটা কি কাহিনী হয়েছে? ভেতরে যে জিনিসটা আছে, খেয়াল করো, ভেতরে যে জিনিসটা আছে ওইটাকে জাস্ট কি করে দিছি? ইনভার্স করে দিছি। তো ইনভার্স করলে কি হবে? এই ভ্যালুটা উল্টায় যাবে না? তাই হয়েছে কিন্তু, খেয়াল করো, এই ভ্যালুটা উল্টায় গেছে। নিজেরা একটু চিন্তা করো, দেখে দেখে, তাহলে বুঝতে পারবা। এরপর কি কাহিনী হয়েছে খেয়াল করো, আমি পুরাটাকে ইনভার্স করে নিই, জাস্ট এটাকে ইনভার্স করে দিছি, পুরাটাকে ইনভার্স করে নেই, জাস্ট এটাকে ইনভার্স করে দিছি। তার মানে বুঝতেছো, পি টু দি পাওয়ার এন এটা কিন্তু এটার মতোই থাকবে, কারণ পি এর উপরে কিন্তু আমি ইনভার্স দেই নাই, বা পুরাটার উপরে দেই নাই। পি টু দি পাওয়ার এন এটার মতোই থাকবে, এটাকে ইনভার্স করে দিছে, তার মানে এইটার নির্ণায়ক ভ্যালুটা এবার নিচে চলে যাবে, তাই হইছে। দেখে বোঝো, পি এ ইনভার্স আমি পুরাটার উপরে ইনভার্স দেই নাই, পি টু দি পাওয়ার এন এর মতোই আছে, শুধুমাত্র এ ইনভার্স, তার মানে এর নির্ণায়ক ভ্যালুটার উল্টায় যাবে, যে এর নির্ণায়ক ভ্যালুটা উল্টায় গেছে। ঠিক আছে? আর 4 নম্বরে কি করছি? আগের জিনিসটার ইনভার্স নিছি, এই জিনিসটার ইনভার্স নিছি, এই জিনিসটারে কি ইনভার্স নিছি। তো এই জিনিসটার ইনভার্স নিলে কি হবে? আগের যে রেজাল্টটা সেটা উল্টায় যাবে। এগুলো হাবিজাবি মুখস্থ রাখার কোনো দরকার নেই, তুমি কনসেপ্ট বোঝো, এমনিতেই মাথায় চলে আসবে, এমনিতেই মাথায় চলে আসবে। তো রইলো বাকি আর একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা দেখে আমরা আজকের মতো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারটা শেষ করে দিব। এরপর হয়তো আগেও বলছি, অ্যাডমিশনের জন্য স্পেশালি ফর এমসিকিউ আমরা কিছু জিনিসপত্র দেখতে পারি। হ্যাঁ, ওকে, আমরা এখন যেই কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আমরা দেখে আসছি না এই কনসেপ্টটা অনেক আগে। কর্ণ ম্যাট্রিক্স খুবই অ্যামেজিং একটা জিনিস। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো অশূন্য, তাহলে সেটা কর্ণ ম্যাট্রিক্স। এখন কর্ণ ম্যাট্রিক্সের আবার আরো কিছু প্রকারভেদ ছিল। কর্ণ ম্যাট্রিক্সের একটা প্রকারভেদ ছিল না, স্কেলার ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান, তাই না? অর্থাৎ এ এ এ এরকম, তখন সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। এরপর কি ছিল? আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। এই সবগুলাই যদি 1 হয় সেটাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। এখন কর্ণ ম্যাট্রিক্সের খুবই সুন্দর সুন্দর কিছু প্রপার্টি আছে। প্রথম যেই সুন্দর প্রপার্টিটা সেটা হচ্ছে এই যে কর্ণ ম্যাট্রিক্সটা D1, তুমি যদি এটা নির্ণায়ক ভ্যালু নাও, সেটা কি হবে? জাস্ট প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো গুণ করে দাও, কাজ হয়ে যাবে। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো গুণ করে দাও, কাজ হয়ে যাবে। এটা গেল প্রথম সুন্দর প্রপার্টি। ধরো আমরা আরেকটা কর্ণ ম্যাট্রিক্স নিলাম D2, এটা হচ্ছে এরকম এবিসি না, এটা ধরো DEF, DEF 0 0 0 0 0 0। ঠিক আছে? এখন এই দুইটা কর্ণ ম্যাট্রিক্স তুমি যদি গুণ করো, একটু নিজেরা একটু গুণ করে দেখো, নিজেরা একটু গুণ করে দেখো সবাই। D1 আর D2 তুমি যদি গুণ করো, তাহলে দেখো তো কি হয়। কোথায় লিখবো? D1 D2 তুমি যদি গুণ করো, তাহলে দেখবা গুণফলটা এরকম আসে। আরেকটা কর্ণ ম্যাট্রিক্স পাওয়া যাবে, প্রধান কর্ণ বরাবর অনুরূপ ভুক্তিগুলো জাস্ট গুণ হয়ে যাবে। এ এর সাথে ডি গুণ হবে, এ এর সাথে ডি গুণ হয়ে এখানে বসবে, এখানে 0, এখানে 0, এখানে 0। বি এর সাথে ই গুণ হবে, 0 0 0। সি এর সাথে এফ গুণ হবে। বুঝতে পারলাম? সুন্দর কাহিনী হয়েছে না? আমাদের যে অনুরূপ ভুক্তিগুলা গুণ হয়ে অনুরূপ জায়গায় বসছে। ঠিক আছে? ওকে, এখন তুমি এইটা বলো তো, D1 এর সাথে D2 গুণ করছি, আমি যদি এইটা না করে D1 আর D1 দুইটাই D1 হইতো, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করতাম, তাহলে কি D1 স্কয়ার পাওয়া যেত না? এবং D1 স্কয়ার কি হইতো খেয়াল করে তো, এ আর ডি দুইটাই এ হইতো না? D1 এর সাথে D1 গুণ করতেছে, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এরকম কিছু একটা হইতো না? এ স্কয়ার 0 0 0, বি স্কয়ার 0
0 0 c স্কয়ার, এরকম কিছু একটাই তো পাইতাম, নাহলে গুণ করে দেখো। এখন স্কোয়ার না হয়ে যদি কিউব হইতো, এটার সাথে আবার d1 গুণ করতে না, আবার d1 গুণ করলে এখানে a কিউব b কিউব c কিউব। তার মানে তুমি কমন স্ট্রাকচারটা ধরতে পারতেছো। এটা না হয়ে যদি d এর মাথায় n থাকতো, তাহলে কাহিনী কি হইতো, জাস্ট প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলার মাথায় n চলে যাইতো, বাকি সব কিছু সেম। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলার মাথায় n চলে যাইতো, বাকি সব কিছু সেম। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। এগুলো কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে খাটতেছে, তার মানে স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রেও খাটবে, অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রেও খাটবে। আর একটা সুন্দর প্রপার্টি, আর একটা মাত্র সুন্দর প্রপার্টি আমি দেখাবো, সেটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা একদমই সহজ। একটা কর্ণ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা একদমই সহজ। দেখো আমাদের d1 না, এইটার বিপরীত ম্যাট্রিক্স যেটা হবে, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা জাস্ট উল্টায় দিবা। 1/a 0 0 0 1/b 0 0 0 1/c। অনেক সুন্দর সুন্দর কিউট কিউট প্রপার্টি দেখলাম, তাই না? কর্ণ ম্যাট্রিক্সের অনেকগুলা দেখো, এগুলো কিন্তু জাস্ট মুখে মুখেই তুমি করে ফেলতে পারবা। যদি কর্ণ ম্যাট্রিক্স, একটা নর্মাল ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা কত কঠিন, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি সুন্দর। ঠিক আছে, তো এই কর্ণ ম্যাট্রিক্সটা অনেক কাজে দেয়। ছোট্ট একটা এক্সাম্পল করেই আমরা আজকের পর্বটা কভার করে শেষ করে দিব। দেখো, এই অঙ্কটা বুয়েটে আসছে 21-22 সালে। একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্সের পাওয়ার হচ্ছে 12, এটা রিটার্ন আসছে। তো তো যখনই তুমি দেখবা কোনো একটা ম্যাট্রিক্সের পাওয়ার অনেক বড় একটা সংখ্যা দিছে, এ টু দি পাওয়ার n, যেখানে n এর ভ্যালু হচ্ছে অনেক বড় একটা সংখ্যা, অনেক বড় একটা সংখ্যা, তো হাতে ক্যালকুলেশন করা তো পসিবল না। এ টু দি পাওয়ার 12 তুমি 12টা ম্যাট্রিক্স গুণ করবা, কিংবা ধরো a স্কোয়ার এ টু দি পাওয়ার 4 এভাবে করলা আর কি, তাও কিন্তু অনেক বড়। তখন তুমি বুঝে নিবা এইটা আসলে যেটা হয়, আমাদের এ ম্যাট্রিক্সটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ বা স্কেলার ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। কারণ কর্ণ ম্যাট্রিক্সের পাওয়ার বের করা কিন্তু একদমই সহজ, জাস্ট প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর মাথায় পাওয়ার চলে যায়। তো এ যদি কর্ণ ম্যাট্রিক্স না হয়, তাইলে হয়তো এ স্কোয়ার একটা কর্ণ ম্যাট্রিক্স, কিংবা এ কিউব একটা কর্ণ ম্যাট্রিক্স, বুঝছো? কিংবা এ টু দি পাওয়ার 4 একটা কর্ণ ম্যাট্রিক্স। একটা সময় গিয়ে তুমি যখন বুঝতে পারবা এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হয়ে গেছে, তখন তার পাওয়ার বের করা কিন্তু একদমই সহজ। বুঝছো তো? ধরো তোমাকে এ টু দি পাওয়ার ধরো 34 বের করতে বলছে, তুমি সামহাও দেখলা যে এ কিউব এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এ কিউব যদি কর্ণ ম্যাট্রিক্স হয়, এ টু দি পাওয়ার 34 কে তুমি কি লিখতে পারবা? এ টু দি পাওয়ার 33 ইন্টু এ, জাস্ট সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তারপর এ কিউব একটা কর্ণ ম্যাট্রিক্স, তো এ কিউব তার মাথায় হচ্ছে 11 ইন্টু এ। এ কিউব কর্ণ ম্যাট্রিক্স হলে তার মাথায় 11, এটা বের করা কিন্তু বাচ্চাদের কাজ। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলার কি পাওয়ারে 11 চলে যাবে, তারপর জাস্ট দুইটা ম্যাট্রিক্স গুণ করে দিবা, হয়ে যাবে। আশা করি আমার কথাটা বুঝাইতে পারছি। হ্যাঁ, আর নর্মালি কর্ণ ম্যাট্রিক্স না দিয়ে অভেদ ম্যাট্রিক্স দেয়। এখানে দেখো যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটা দুবার 12 বের করতে বলছে না? তুমি খেয়াল করো, আমাদের এ ম্যাট্রিক্সটা কি একটা কর্ণ ম্যাট্রিক্স না? কিন্তু এ ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 0 1 সামথিং কিছু একটা। তো তোমার কাজ হবে এ স্কোয়ারটা বের করে ফেলা। তো এ স্কোয়ারটা একটু তোমরা ম্যানুয়ালি করো, আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি। তোমরা একটু ম্যানুয়ালি করো প্লিজ, কিংবা তোমরা ক্যালকুলেটর জানলে ওটাতে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অসুবিধা নেই। এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1। তো এ স্কোয়ার তুমি যদি বের করো, এ স্কোয়ার দেখতে এরকম কিছু একটা আসবে, 0 0 1 1 0 0 0 1 0। দেখো এ স্কোয়ারটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স আসে নাই, আসছে কি না? এবার তুমি এ কিউবটা বের করো। মজার ব্যাপার হচ্ছে তুমি যখনই এ কিউব বের করে ফেলবা, এ কিউব কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স চলে আসবে, এবং সবচেয়ে সুন্দর যে কর্ণ ম্যাট্রিক্সটা সেটা মানে আমাদের অভেদক ম্যাট্রিক্সটা। তো এ কিউব যখনই অভেদক ম্যাট্রিক্স চলে আসছে, তার মানে
এর মাথায় 3-এর যে কোনো গুণিতক, যে এরকম এর মাথায় 3-এর যে কোনো গুণিতক a টু দি পাওয়ার থ্রাইস n, এটা তুমি বের করতে পারবা না? এটা তোমার থ্রাইস n কি বেসিক্যালি a কিউব তার মাথায় 3 তার মাথায় n, সূচকের ফর্মুলা অনুযায়ী। এখন a কিউব একটা কি অভেদক ম্যাট্রিক্স চলে আসছে না? তো এর মাথায় তুমি যেই পাওয়ারটাই দাও না কেন 1 এর মাথায় সেই পাওয়ারগুলো উঠে যাবে না? বুঝছো? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর মাথায় কি ওই পাওয়ারটা চলে আসবে, n চলে আসবে। তো 1 এর মাথায় তো কি হবে, 1 এর মাথায় n দিলে সেটা 1ই থাকতেছে। এর মাথায় যে কোনো 3-এর যে কোনো পাওয়ার দিলে সেটা তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবে। তো এখানে কি চাইছে a টু দি পাওয়ার 12, a টু দি পাওয়ার 12 সমান কি হবে, a টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4, তাই না? তো i টু দি পাওয়ার 4 যেটা হচ্ছে i, দ্যাটস ইট। এখন যদি 3-এর গুণিতক না দিত, ধরো a টু দি পাওয়ার, আচ্ছা তোমাদেরকে a টু দি পাওয়ার 99 যদি বের করতে বলতাম সেটাও কি সেম হইতো না, i। a টু দি পাওয়ার 100 যদি বের করতে বলতাম তখন কেমনে করতাম? তখনও সহজ, তোমাকে যেটা করতে হতো এইটাকে তুমি এইভাবে ভাঙায় নাও, 3-এর গুণিতক ইন্টু a। ওকে, এটা দেখবো 99 এর ভ্যালু কি হবে, i, আর a এর ভ্যালু জাস্ট a। তা i আর a গুণ করলে কি a পড়ে থাকবে, তার মানে a টু দি পাওয়ার 100 এর ভ্যালু কি হবে, জাস্ট এই জিনিসটা। বুঝছো কর্ণ ম্যাট্রিক্সের পাওয়ার? এখন a টু দি পাওয়ার যদি 101 বের করতে বলতাম সেটাও পারতা না, কিংবা ধরো a টু দি পাওয়ার 506 505 বের করতে বললাম, এটা ইকুয়াল টু হোয়াট? এটা আমাকে প্রথম কমেন্টে রিপ্লাই জানাবা। a টু দি পাওয়ার 505 ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, তো এই ছিল আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এটার মাধ্যমে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, একাডেমিক অ্যাডমিশন যা কিছু আছে সবকিছু আমরা কভার করে ফেলছি। তো ক্যালকুলেটর হ্যাকস কিছু দেখাবো বলছিলাম, ক্যালকুলেটর হ্যাকসের একটা ভিডিও আছে যেটা আমি অ্যাড করে দিব না, এরপরও যদি কোনো আপডেটেড ভার্সন আমি দেই সেটা এই প্লেলিস্টেই থাকবে, ঠিক আছে? তো এর মাধ্যমে তোমাদের কলেজ লাইফের প্রথম যে চ্যাপ্টারটা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সেটা শেষ হলো। আশা করি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে আজকের পর থেকে যে কোনো টাইপের অঙ্ক তোমরা পারবা, যে কোনো টাইপের অঙ্ক দিলে তোমরা পারবা। তো এই ছিল আমার কথাবার্তা, সামনে হয়তো অন্য কোনো একটা চ্যাপ্টারে দেখা হবে অন্য কোনো এক সময়। আর তোমরা তোমাদের কলেজের গ্রুপগুলায় স্পেশালি এই জিনিসগুলো ছড়াই দিও, ঠিক আছে? আর আসলে আমাদের দেশে তো অনেক মানে কোনায় কাঁচায় ছড়িয়ে ছিটিয়ে আছে স্টুডেন্টগুলো, তো সবার কাছে কিন্তু এই জিনিসগুলোর অ্যাক্সেস নাই। তোমরা চাইলেই কিন্তু পারো এগুলো ছড়াই দিতে, তো একটু ছড়াই দিও। আর কিছু বলবো না, সবাই ভালো থেকো, পড়াশোনা কইরো, স্বাস্থ্যের দিকে যত্ন নিও, দ্যাটস ইট। পড়াশোনা তো করবাই, স্বাস্থ্যের যত্নটাও নিতে হবে, সেটা কিন্তু সবার আগে। পড়াশোনা করে লাভ নাই যদি অসুস্থ থাকো। আল্লাহ হাফেজ।